খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, কিন্তু কবে? ফেব্রুয়ারিতেও নির্বাচনের আপত্তি নেই জামায়াতের। এদিকে নীলেশ শফিল 24 ঘন্টা পার হলেও তার আলটিমেটাম রাখলেন না। জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দুই দলের মধ্যে ভাগাভাগি করে দিলে নির্বাচনে বেঁচে যাবে 2000 কোটি টাকা। শুভেচ্ছা সবাইকে। আমাদের ব্যক্তিগত আয়োজনের সাথে আছি মাইদুর রহমান রুবেল। আজকে বেশ কিছু ঘটনা আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর একটি দ্বিবার্ষিক সম্মেলনে বলেছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন, দেশের মানুষের সাথে তার খুব শীঘ্রই দেখা হবে, কিন্তু কবে ফিরবেন সেই তারিখ কেউ জানে না। সবার আগ্রহ তারেক রহমান ফিরবে কবে। অর্থাৎ 5 আগস্ট গেল বছরের স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তারেক রহমান এখনও কেন দেশে ফিরছে না, এই কৌতূহল দেশের মানুষের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি। তবে বিএনপি কৌশলগত কারণে বলছেন তিনি যথাসময়ে ফিরবেন। তবে বিএনপির বিশ্বস্ত সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ফিরবেন তারেক রহমান এবং তাকে ঘিরেই আবর্তিত হবে পরের নির্বাচন। তাদের বিএনপির পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সাথে যুক্ত থাকবে তারেক রহমান এবং তিনি আসলে ছক করবেন কিভাবে নির্বাচন করবেন, কিভাবে তারা জয় পেতে পারেন। আজকের সমাবেশে তিনি বলেছেন দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের জায়গা বিএনপি, এবং বিএনপি যাতে তাদের মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে তারা কাজ করতে চায় মানুষের কল্যাণে। বেশ কিছু রোডম্যাপ দিয়েছেন, বেকারদের কর্মসংস্থান কিভাবে করবেন, কিভাবে শ্রমিকদের দক্ষ করবেন, কিভাবে দেশে বিদেশে শ্রমশক্তি কাজে লাগাবেন, তার একটি খসড়া দিয়েছেন তিনি বলেছেন যে বিগত সরকার দেশের অর্থনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সব কাঠামো একবারে ভেঙে দিয়েছে। শিক্ষাকে ঢেলে সাজানোর কথা বলেছেন যে শিক্ষার জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড সোজা করে যাতে বাংলাদেশ দাঁড়াতে পারে সেই প্রক্রিয়ায় কাজ করবেন। তিনি বলেছেন স্বাস্থ্য খাতকে ভেঙে দিয়ে ভঙ্গুর করতে করতে এমনভাবে বুঝিয়েছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা হয় না, চিকিৎসার জন্য ভারতেই যেতে হয়। সেই প্রবণতা থেকেও বেরিয়ে আসার কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে 18,000-এরও বেশি হাসপাতাল, ক্লিনিক আছে। যদি দেশের স্বাস্থ্যসেবা নাই হতো তাহলে কেনই বা এত ক্লিনিক, এত হাসপাতাল? সেই প্রশ্নের উত্তরও আমরা খুঁজব অন্য কোনো সময়। তবে তিনি বলেছেন যে এবার দেশের মানুষ বিএনপিকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে, ধানের শীষে ভোট দিতে চায় মানুষ। কী কারণে বলেছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। নিশ্চয়ই মানুষের প্রত্যাশা তারা পূরণ করবেন। তারেক রহমানের কথা যদি সত্য হয়ে থাকে তবে দেশে একটি আমূল পরিবর্তন আসবে আগামী নির্বাচনের পর। জাতীয় পার্টি গতকাল নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেছেন যে তারা আওয়ামী লীগের সাথে থেকে বা তাদের সাথে নির্বাচন করে তারা ভুল করেছেন, যেই কারণে তারা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এবং জামায়াত ইসলামী নেতারা এতদিন নির্বাচন নিয়ে এদিক সেদিক কথা বললেও আজকে তাদের যে নায়েবে আমির তিনি নির্বাচন কমিশনে দেখা করে বলেছেন তারা নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তাদের কোনো আপত্তি নেই, যদিও তারা কিছু শর্ত এখনও জোরে রেখেছেন। তবে যেহেতু জাতীয় পার্টি নির্বাচনে আসতে চায়, সেই কারণে জামায়াত যদি নির্বাচন নিয়ে নানান ধরনের কৌশল করে সেই ক্ষেত্রে তাদের বিপদ বাড়তে পারে। সেই সংখ্যা থেকেই তারা নির্বাচন ফেব্রুয়ারিতেই হলেও চলবে বলছেন, এমনটাই মনে করছেন অনেকেই। এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন যে জাতীয় পার্টি আসলে জামাত না আসলে হবে, সেই কারণে হয়তো তাদের নীতিগত সিদ্ধান্ত হয়তো পরিবর্তন করতেও পারে। যদিও রাজনীতিতে অনেক পলিটিক্স আছে, নির্বাচনের আগে অনেক পলিটিক্স থাকবে, সেই সব দাবার চাল রাজনীতিবিদরা আমাদের চেয়ে নিশ্চয়ই ভালোভাবেই দেবেন। তবে জামায়াতের পর আজকে জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু, যারা নতুন কমিটি করেছেন গতকাল, তিনি বলেছেন যে নির্বাচনের এখন আর প্রয়োজন কি? নির্বাচন যদি বড় দুই দলের মধ্যে ভাগাভাগি করে আসন দেওয়া হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের 2000 কোটি টাকা বেঁচে যাবে। একটা নির্বাচন করতে 2000 কোটি টাকা লাগে বলছেন। তাদের এই কুপরামর্শের কারণেই শেখ হাসিনা ফেসিবাদ বা স্বৈরাচার হয়ে উঠেছিল। আসন ভাগাভাগি করার খেলাটা তারা খুব ভালোভাবেই রপ্ত করেছে। নিশ্চয়ই নির্বাচনে জনগণ তাদের সেই জবাবটিও দিবে। তবে এই আলোচনার সমালোচনার পরও নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়েও আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন বলছে তারা যথাসময়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে
প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন, যেই কারণে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে 40,000 সিসি বডি ক্যামেরা তারা কিনছে নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা জাল ভোট বা কোনো কলাকৌশল যাতে কাজে না করে, ভিডিওতে তারা রেকর্ড করবে এবং সেই রেকর্ড তারা প্রকাশ করবে। হুমকি কিন্তু থাকে, কেন্দ্র দখল করা, জাল ভোট দেওয়ার হুমকি কি ঝুঁকি ছবি উঠে যাবে। সরকার কিন্তু সেই ব্যবস্থাও করছে। খুব সহজেই জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল করার কাজটি এবার করতে পারবে না কোনো রাজনৈতিক দল, এমনটাই বলছে নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে। সবচেয়ে টনিক খবর সেটি হচ্ছে যে নীলা ইসরাফিল গতকাল যে হুমকি দিয়েছিল তুষারকে নিয়ে, যে তুষার যদি তার কাছে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা না চায়, সেই ক্ষেত্রে তার গোপন ভিডিও কিন্তু তারা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন। কি গোপন ভিডিও আছে তার কাছে সেই বাজানে। তবে এই রাজনীতি বা এনসিপিতে এত কিছু ঘটে যাচ্ছে, গত 6 মাসে 10 জন শীর্ষ নেতাকে তারা শোকজ দিয়েছেন, শোকজের জবাবও পেয়েছেন, অনেক কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে আজকে এনসিপি নেতা সার্জিস আলম, যে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি কিন্তু একটি সুখবর দিয়েছেন যে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষায় তারা ফেল করলো, প্রাথমিক বাছাইতে কিন্তু এনসিপি টিকে গেছে বলছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এমনটি দিয়েছেন। তবে এই রাজনীতির মধ্যে কত রসায়ন, কত পলিটিক্স হবে তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।